বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখনো পার্টিসিপেন্ট কাউকে দেখা যাচ্ছে না। একজনকে দেখতে পাচ্ছি, ইফতি। হ্যালো ইফতি, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি একজনই দেখতে পাচ্ছি, আর সবাই কোথায় গেল? রেগুলার ক্লাস হয় না তো তার জন্য মেবি ওরা জানে না। ও আচ্ছা, ডিসেম্বরের শেষে তো বন্ধ ছিল, ওটা তো শীতকালীন বন্ধ। এখন তো এই আবার বছর মাত্র একটা ক্লাস হয়েছে। হ্যাঁ, এই এখন বছর তো একটা ক্লাস নেই, তার হয় না, তার জন্য মেবি ওরা ঘুমাইতেছে এখন। ও তোমাদের টেস্ট পরীক্ষার মতো একটা পরীক্ষা হবে কিন্তু, জানো তো? জি মিস। কবে থেকে হবে? তারিখ দেয়নি না, নোটিশ করে নাই। 5 তারিখ ছিল, এরপর শুনলাম 16 তারিখের নাকি, কিন্তু আমাদের তো পড়াটোরা কিছুই দেয়নি। 16 হতে পারে। পড়া তো, টেস্ট পরীক্ষার পড়া মানে সম্পূর্ণ বই, বুঝছো একটি? মিস টেস্ট পরীক্ষার পড়া মানে সম্পূর্ণ বই। তাহলে আজকের ক্লাসে তুমি আর আমি, একজন শিক্ষক একজন ছাত্র। আচ্ছা, আমি ওদেরকে দেখতেছি আনা যায় নাকি। আচ্ছা, হ্যালো ইফতি, আমি পড়ানো শুরু করে দিই, বুঝছো, সময় চলে যাচ্ছে তো। আজকে আমি পড়াতে চাচ্ছি পঞ্চম অধ্যায়। ইফতি শুনতে পাচ্ছ? হ্যালো ইফতি, আমি পঞ্চম অধ্যায় পড়াতে চাচ্ছি আজকে। হ্যাঁ, শুনতে পাচ্ছ ইফতি? জি মিস, শুনতে পাচ্ছি। পঞ্চম অধ্যায় পড়াতে চাচ্ছি আজকে। এর আগে জি মিস। তৃতীয় চতুর্থ এটার উপরে পড়েছিলাম এবং পরীক্ষাও নিতে জি চেয়েছিলাম, মিস। তারপর তো বন্ধ হয়ে গেল জি শীতকালে। মিস। তা আর একটু আগাই আমরা বায়ুমণ্ডল পড়ি আজকে, কি বলো? আচ্ছা মিস। তোমার কাছে বই আছে তো? বই বের করো। মিস বই আছে। বই বের করো, পঞ্চম অধ্যায় বের করো। এই বায়ুমণ্ডল আমরা সে অনেক আগে পড়েছি কিন্তু, ক্লাস 9-এ, তাই না? হ্যাঁ মিস, বার্ষিক অর্ধবার্ষিকে। অর্ধবার্ষিকে, হ্যাঁ, তারপর কিন্তু পড়া হয় নাই। এই জন্য এগুলো রিভিশন করার দরকার আছে। আচ্ছা, তোমার তুমি আনমিউটে থাকো, মিউট করার দরকার নাই, একজনই তো, কথা আর কি হবে। এই অধ্যায়ে কি কি ছিল একটু মনে করো তো? বায়ুর উপাদান ছিল না? কি উপাদান? বইটা বের করে নিচ্ছি। হ্যাঁ, বের করো। এটা পৃষ্ঠা হবে 69 পৃষ্ঠা। পাইছি। হ্যাঁ, 69 পৃষ্ঠা। এই অধ্যায়ে কি কি থাকবে, আমরা কি কি ছিল, কি কি পড়েছিলাম দেখো একটু। বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলোর গুরুত্ব, আবহাওয়া জলবায়ুর উপাদান, আবহাওয়া জলবায়ুর নিয়ামক,
আর বায়ু প্রবাহ এবং তার প্রভাব, পানিচক্র, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন আর বিশ্ব জল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নদী, ভালো আছো? জি মিস, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বইয়ে পঞ্চম অধ্যায় বের করো, 69 পৃষ্ঠা। ওকে মিস। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সম্ভাব্য প্রভাব পড়বে সেটা বিশ্লেষণ করব আমরা। আর জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মানুষের বাসস্থান, জীবন জীবিকা এবং পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব। তো দেখা যাচ্ছে অধ্যায়টা যথেষ্ট বড়। এটা আমরা আজকে রিভিশন করব। প্রথমেই আমরা দেখব যে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি। আমরা দেখো বায়ুমণ্ডল যে আছে, যে গ্যাসীয় আবরণটা পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল বলা হচ্ছে। বায়ুমণ্ডল কি, যদি এরকম প্রশ্ন আসে এখান থেকে দিবা। আর বায়ুর কি নাই? বর্ণ, গন্ধ, আকার কিছুই নাই। আমরা একটু খালি চোখে দেখি না, শুধুমাত্র অনুভব করি। এবং পৃথিবী থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। দাগ দিয়ে রাখো, এগুলো বহু নির্বাচনীতে লাগতে পারে। যে প্রায় 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। একটু কিন্তু পড়া ধরবো আবার মুখে মুখে, খেয়াল করিও। আবার এর 97% উপাদানই ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ। খেয়াল করো, এই যে 10,000 কিলোমিটার, তার মধ্যে 97% যে উপাদান সেটা ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে। বাকি 10,000 কিলো, বাকি যে 9,000 কত 970, এই বাকি যে দূরত্বটা আছে সেখানে মাত্র 3%। তো এই যে বায়ুমণ্ডল, এটা মানুষ, জীবজন্তুর উপরে অত্যন্ত প্রভাব বেশি। এবং মানুষ, আমরা যে বেঁচে আছি এই বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে এই যে প্রাণের অস্তিত্ব আছে, মূলত বায়ু আর পানি আছে বলে। দেখো উপাদানগুলো খেয়াল করো। নাইট্রোজেন হলো 78%, অর্থাৎ সবচেয়ে বেশি শতকরা হারে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস? তাহলে বলো একটু আমার সাথে সাথে বলো। নাইট্রোজেন। নাইট্রোজেন, হ্যাঁ, নাইট্রোজেন সংকেত হলো N2। তারপরে অক্সিজেন 20.71। এ দুটোই বেশি, নাইট্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন 20.71। এই পরিমাণগুলো একদম দশমিক সহ মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো সাধারণত বহু নির্বাচনীতে আসে। এরপর আছে আর্গন 0.80, অর্থাৎ 1%-এরও কম। কার্বন ডাইঅক্সাইড 0.03, আরো কম। অন্য গ্যাস নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস বলে বেশিরভাগই, 0.2। জলীয় বাষ্প 0.41 এবং ধূলিকণা অন্যান্য হলো 0.1। এই হলো মোট 100%। তাহলে এটা হলো বায়ুমণ্ডলের উপাদান। তাহলে প্রধান উপাদান কোনটি একটু খেয়াল করো, নাইট্রোজেন আর অক্সিজেন। বলো আমার সাথে, কোন দুটি? নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেন আর অক্সিজেন। আর ওজোন গ্যাসের একটা স্তর আছে, সেটা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। সেটাকে পৃথিবীর ছাতা বলা হয়। ছাতা, ছাতা যেমন আমাদেরকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, এখানে রোদ থেকে, অতিবেগুনি রশ্মি থেকে ওজোন স্তরটা বাঁচায়। তো বায়ুমণ্ডলের স্তর হলো 5টি স্তর। 5টি স্তর, একটা হলো ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল। এই স্তরগুলোর মধ্যে প্রথম তিনটার নাম সমমণ্ডল। এই যে ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল আর মেসোমণ্ডল। সমমণ্ডল মানে হলো এই যে উপাদানগুলো আমরা পড়লাম, এই উপাদানগুলো সমান অনুপাতে, এখানে যে অনুপাত দেয়া আছে এই অনুপাতে অবস্থান করে। কিন্তু বাকি দুটায়, তাপমণ্ডল আর এক্সোমণ্ডলে, এই উপাদানগুলো ঠিক থাকে না, এটা বাড়ে কমে এরকম। তাই এই স্তরগুলো দেখো, ট্রপোমণ্ডল হলো সবচেয়ে নিচের স্তর, যে স্তরে আমরা বসবাস করি, যেই বায়ুমণ্ডলে আমরা নিঃশ্বাস নিচ্ছি, বসবাস করছি, একজন আরেকজনের কথা শুনতে পাচ্ছি। এই যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, বা এই যে আমরা পারস্পরিক যোগাযোগ, এটা কিন্তু বাতাসের মাধ্যমেই। কথাটা বাতাসে তরঙ্গ আকারে গিয়ে আরেকজনের শোনার অনুভূতি সৃষ্টি করে।
তো আমরা যে স্তরে বসবাস করছি আর মেঘ, বৃষ্টি, বজ্রপাত, তুষার, ঝড়, শিশির, কুয়াশা যা কিছুই হয় সব কিন্তু ট্রপোমণ্ডলী। আর ট্রপোমণ্ডলের শেষ প্রান্তকে বলা হয় ট্রপোবিরতি বা ট্রপোপজ। ইংরেজিতে বলে ট্রপোপজ, বাংলায় বলে ট্রপোবিরতি, মানে এই স্তরটা বিরতি বা শেষ। এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে কত, এটা তোমরা তোমাদের বই থেকে বলো তো, 16 থেকে কত নিরক্ষীয় অঞ্চলে কত কিলোমিটার? 16 থেকে 19 নিরক্ষ অঞ্চলের 16 থেকে 19 কিলোমিটার। হ্যাঁ 16 থেকে 19, হ্যাঁ। এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার, অর্থাৎ মেরুর 8 দিকে, কিলো। হ্যাঁ মেরুর 8 দিকে, কিলোমিটার মেরুর দিকে 8 কিলোমিটার, মেরুর দিকে কমে যাচ্ছে ট্রপোমণ্ডলের গভীরতা। ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কি? এটা যত উচ্চতা বাড়ে তত ঘনত্ব উষ্ণতা কমতে থাকে। যেমন প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। তোমরা দেখছো যে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা বেশি এবং পাহাড়ের উপরে যে তুষার বরফ জমে থাকে, এই কারণেই কিন্তু এই যে উচ্চতা যত বাড়ে তত তাপমাত্রা কমে। আর উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বাড়ে, নিচের দিকে জলীয় বাষ্প বেশি থাকে, আর যে ধূলিকণা যে থাকে বায়ুমণ্ডলে সেটা 75% এই স্তরে থাকে। এখানে এই ছবিটা দেখো, এই হলো ট্রপোমণ্ডল। এই যে ট্রপোমণ্ডলে এই যে মেঘ, বৃষ্টি, এই যে পাহাড় পর্বত সব কিন্তু এখানে, এই যে এভারেস্ট এখানে। দেখো বায়ুমণ্ডলের তুলনায় আমাদের এই পর্বত কত খুব ছোট দেখাচ্ছে না, বলতো? জি দেখে মিস। মনে হয় যে আকাশ ছুঁয়ে গেছে। না, মনে হয় আকাশ মনে করি আমরা এই মেঘকেই, কিন্তু দেখো আকাশ কত দূরে। হ্যাঁ, এর কোনো সীমানা নাই, কিন্তু মেঘ তো এই যে কাছে, এখান থেকে এখানে পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকে, দেখা যায় সিলেটে, পার্বত্য চট্টগ্রামে। হ্যাঁ, এই মেঘ পর্যন্তই কিন্তু আকাশ না, আরো কত কত স্তর দেখো, কত কত স্তর দেখেছো? মিস মেঘ কি ধরা যায়? হ্যাঁ ধরা যায়। এই বাংলাদেশে বান্দরবন, সাজেক এগুলোতে ট্যুরে গেলে হ্যাঁ। ওই যেসব হোটেল রিসোর্টে থাকা যায় ওখানে মেঘ ধরা যায়, দেখা যায়। আর নেপালে তো আরো, নেপালে গেলে নেপালের যে হোটেল রিসোর্ট গুলো আছে ওখানে নাকি জানালা দিয়ে মেঘ ঢুকে যায়। মিস মেঘ ধরতে কেমন লাগে? অনেকটা তুই ধরে বাষ্পের আমাদেরকে মতো, বলি। জলীয় বাষ্পের স্তূপ, ভেজা ভেজা জলীয় বাষ্পের স্তূপ। আচ্ছা, ট্রপোমণ্ডল, তারপরে হলো স্ট্র্যাটোমণ্ডল। এই স্ট্র্যাটোমণ্ডলে একটা স্তর, এটা হলো ওজোন গ্যাস, এই দেখো এখানটা দ্বিতীয় স্তরে। তারপর মেসোমণ্ডল, তারপরে হলো তাপমণ্ডল, তারপর একদম শেষে হলো এক্সোমণ্ডল। হ্যাঁ, এই যে তিনটা স্তর, এই যে মেসোমণ্ডল পর্যন্ত এই তিনটা স্তর হলো সমমণ্ডল, আর বাকি স্তরগুলো হলো বিষমমণ্ডল, মানে উপাদানগুলো ঠিক নাই। এরপর দেখো স্ট্র্যাটোমণ্ডল আমরা ছবিতে দেখলাম, যেখানে ওজোন গ্যাসের স্তর বেশি। আর মেসোমণ্ডল হলো 80 কিলোমিটার পর্যন্ত। মেসোমণ্ডলের তাপমাত্রা কত কম দেখো, -83 ডিগ্রি সেলসিয়াস, -83 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আছে তাপমণ্ডল, মেসোবিরতির উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, বা স্তর হলো তাপমণ্ডল। এরপর হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি মিস, এখন শুনতে পাচ্ছি।
কিছুক্ষণ শোনা যায়নি মনে হয়। আচ্ছা, জি মিস। এখানে দেখো তো মেষমণ্ডলের তাপমাত্রা এত কম -83 ডিগ্রি, এবং যে উল্কাগুলো আসে বুঝছো, পৃথিবী উল্কা ছুটে আসে কিন্তু পৃথিবীর দিকে, সেটা কিন্তু এই স্তরে এসে পুড়ে যায়। পুড়ে যায় মানে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ হয়ে পুড়ে যায়। ছবিতে দেখায় উল্কা, এই যে উল্কা, এই যে দেখো উল্কা এসে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসলে পড়ে যায়, নাহলে কিন্তু এটা পৃথিবীতে আঘাত করতো। হ্যাঁ, দেখা যেত যে আমাদের ক্ষতি হতো। এটা এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে বায়ুমণ্ডলের সাথে এটা এসে এই স্তরে এসে পড়ে যায়। তারপর তাপমণ্ডল, এটা হলো 500 কিলোমিটার পর্যন্ত হলো তাপমণ্ডল, এবং তাপমণ্ডলের নিচের অংশটা হলো আয়নমণ্ডল। এখানে কিন্তু তাপমাত্রা অনেক বেশি, দেখো 1480 ডিগ্রি সেলসিয়াস। এরপরে এক্সোমণ্ডল, এক্সোমণ্ডল হলো 960 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এই স্তরের তাপমাত্রা 300 ডিগ্রি থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস, এটাও বেশি। তা এই ছকটা মনে হয় তোমরা পূরণ করেছিলে, তাই না ইফতি নদী, বলো তো? জি মিস। হ্যাঁ, করা বই হয়েছে। পূরণ করা আছে? দেখো তো বইয়ে, তোমাদের বইয়ে। জি মিস আছে। আচ্ছা। আমার এই বইয়ে নাই, আমার ছিঁড়া বই আছে। ও, এগুলো কিন্তু আবার পড়তে হবে, আর তোমাদের পরীক্ষার সিলেবাস কিন্তু গোটা বই, বুঝতে জি পারছো? মিস। কারণ কি, কারণ তোমরা তো এখন পরীক্ষার্থী, এবং পরীক্ষা হবে, আর পাস দিবে না কিন্তু, খেয়াল করো। পরীক্ষা হবে বলেছে, পেপার পত্রিকায় দেখছি আমরা যে জুন মাসে এসএসসি, বুঝতে পারছো? জি মিস। মিস আমাদের স্কুলের পরীক্ষা কয় তারিখ থেকে হবে? 16 থেকে বললো ইফতি। আমি শিওর না, আমাকে তোমার কিভাবে হবে? অনলাইনে হবে, এটা পারভেজ খান্না বললো। প্রতিদিনই কি স্কুলে যায় খাতা জমা দিয়ে আসতে হবে? হ্যাঁ, অনলাইনে লিখতে হবে একদিন, লিখার পরে পরের দিন যে স্কুলে একটা খাতা জমা দিয়ে আসতে হবে, আর একটা খাতা নিয়ে আসতে হবে। তো গোটা বই মোটামুটি পড়তে থাকো তোমরা, এখনো এখনো 10 দিন বাকি আছে। পরীক্ষার মধ্যে সম্ভবত ছুটি কম থাকবে, বুঝছো? হ্যাঁ। এই জন্য এখন থেকে একটু পড়তে থাকো। আমি কি তোমাদের কয়টা অধ্যায় একটু ইম্পর্টেন্ট বলে দেবো, নাকি সবগুলো পড়তে পারবা? না মিস, বলে দেন। বলে দেন। বলে দেবো, তাহলে তো আজকে বলতে পারবো না, একটু দেখতে হবে। আচ্ছা, কোন কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল পড়বা। বহু নির্বাচনের কিন্তু সাজেশন নাই। হ্যাঁ, বহু নির্বাচনী গোটাই, আর সৃজনশীলের জন্য দেখি অধ্যায় 2-1টা কমায় দেবো, ঠিক আছে? আগামী ক্লাসে মনে করিও, হ্যাঁ? আচ্ছা মিস। ওকে আচ্ছা, মিস। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব। যে বায়ুমণ্ডল ছাড়া দেখো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না, মানে আমরা কেউ কারো কথা শুনতে পেতাম না যদি না বায়ুমণ্ডল থাকতো। আবার বেতার তরঙ্গ আয়ন স্তরে বাধা পেয়ে ফিরে আসে। আয়নোস্ফিয়ার যেটা আমরা পড়লাম, সেখানে এই যে রেডিও ওয়েভটা আমরা এখানে শুনতে পাই। আর ট্রপোমণ্ডল ছাড়া আবহাওয়ার সৃষ্টি হতো না, বরফ জমতো না, মেঘ কুয়াশা শিশির তুষার কিছুই হতো না, শস্য বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না। অর্থাৎ দেখো, আমরা যে পৃথিবীর সৌরজগতের অন্য গ্রহগুলা পড়েছি না, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, পৃথিবী ছাড়া কোথাও কিন্তু প্রাণের অস্তিত্ব নাই। কারণ কি? পানি নাই, বায়ু নাই, বায়ুমণ্ডল নাই। আর এই যে বায়ুমণ্ডলে স্তর থাকায় উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয়, মানে উল্কাগুলো এসে ধ্বংস হয়ে যায়। আর ওজোন স্তর যদি না থাকতো, তাহলে ওই অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রাণীকুল বিনষ্ট করতো, অর্থাৎ এত তাপ থাকতো যে মানুষ বাঁচতে পারতো না। আর বায়ুমণ্ডলের স্তর সমূহ যদি না থাকতো, জীবের অস্তিত্বই থাকতো না। পৃথিবীর উপরিভাগটা হয়ে যেত চাঁদের মতো মরুময়। মরুময় মানে কিছু নাই, গাছপালা, পানি, কিছুই না। আবহাওয়া জলবায়ুর উপাদান, এবার আবহাওয়া ও জলবায়ুর উপাদান একটু খেয়াল করো, এখানে দাগ দিয়ে রাখো। আবহাওয়া জলবায়ুর উপাদান হলো তাপ, চাপ, আর্দ্রতা,
মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। 5টা। তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। এটা হলো আবহাওয়া জলবায়ুর উপাদান। আর নিয়ামক কিন্তু আলাদা। নিয়ামক হলো অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান। এই 9টা। দেখো যে উপাদান আর নিয়ামক যেন একসাথে মিশে না যায়। হ্যাঁ, ধরো এরকম থাকলো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাদের এখন। হ্যাঁ, খেয়াল করো, ইফতি আর নদী। আমি 4টা নাম বলবো, 4টা অপশন মনে করো, এখান থেকে কোনটা সঠিক বলবা। ওকে মিস। ওকে মিস। হ্যাঁ, খেয়াল করো, আবহাওয়া জলবায়ুর উপাদান কোনটি? প্রশ্ন হলো এটা, আবহাওয়া জলবায়ুর উপাদান কোনটি? হ্যাঁ, আমি বলছি, দেখো, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, অক্ষাংশ, বৃষ্টিপাত। বলো কোনটা সঠিক? মিস প্রশ্নটা কি ছিল? মিস প্রশ্নটা, হ্যাঁ প্রশ্নটা আবার আবহাওয়া বলুন তো। জলবায়ুর উপাদান কোনটি? প্রশ্ন এটা। আবহাওয়া জলবায়ুর উপাদান কোনটি? হ্যাঁ, আর অপশন গুলো শোনো, অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, উচ্চতা, বৃষ্টিপাত। অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, বৃষ্টিপাত। কোনটা? আবার বলি, আবহাওয়া জলবায়ুর উপাদান কোনটি? অপশন গুলো হলো ক, অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, উচ্চতা, বৃষ্টিপাত। কোনটা? বৃষ্টিপাত। এই যে এগুলো আবহাওয়া জলবায়ুর উপাদান। এই যে তাপ, চাপ। জি মিস, বৃষ্টিপাত হবে। হ্যাঁ, বৃষ্টিপাত হবে। ওটাই বলছি যে আবহাওয়া জলবায়ুর নিয়ামক আর উপাদান, এটা যেন এক এক না হয়ে যায়, মানে যাতে ধরতে পারো কোনটা উপাদান আর কোনটা নিয়ামক। উপাদান হলো বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। 1 2 3 4 5 6টা। এবার নিয়ামক গেল। এবার দেখো পানি চক্র। পানি চক্র তো এর আগের ক্লাসে পড়েছো নাকি? একটু বলো তো আমাকে। পানি চক্র, হ্যাঁ, বিজ্ঞানে পড়েছো না? সাধারণ বিজ্ঞান। হ্যাঁ মিস পড়া হয়েছিল। আগে কোন ক্লাস থেকে পানি পানি চক্র চক্র, পড়ছো? 5 না 6 না 4? পানি চক্র প্রথমে মানে পড়া হচ্ছে 5-এ। 5 এ। আচ্ছা। হ্যাঁ 5 এ ছিল, রাজিয়া মিস করেছিল। হ্যাঁ, পানি চক্র অনেক সহজ বিষয় না? এই পানি যে চক্রাকারে জি ঘুরে। মিস, এই যে দেখো, ঘুরা ওই একই। একই। হ্যাঁ, একই। হুম, এই দেখো, নদী, সমুদ্র, জলাশয়ের পানি বাষ্পীভবন হয়, তারপরে ঘনীভবন হয়ে মেঘ গঠন করে। হ্যাঁ, মেঘের পরে বারিপাত হয়, বারিপাত মানে বৃষ্টিপাত হয়। এই পানি আবার গড়িয়ে সমুদ্রে যায়, নদীতে যায়, মাটি কিছুটা শোষণ করে। এই হলো পানি চক্র। এটা জি করে আর মিস। গেলাম না, হ্যাঁ, যেহেতু রিভিশন ক্লাস, এগুলো আমরা আগে পড়েছি। আর আরেকটা কথা তোমাদের বলি, বারিপাত মানে যে শুধু বৃষ্টিপাত তা না। বারিপাত মানে হলো যতগুলো প্রক্রিয়ায় পানি ভূপৃষ্ঠে আসে। যেমন ধরো, শুধু কি বৃষ্টির মাধ্যমে পানি ভূপৃষ্ঠে আসে, নাকি আরো অন্য পদ্ধতি আছে? আরো আছে, যেমন তুষারপাত হয়, সেও তো পানি, বরফ হলেও তো বলে পানি হবে। তুহিন, জি বৃষ্টিপাত, মিস। শিশির, কুয়াশা, সবকিছুকে একসাথে বলে বারিপাত। তাহলে বলো তো বারিপাত কাকে বলে? বায়ুপাত, হুম, জলবায়ু উপরে সব। উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়, একে বারিপাত বলে। হ্যাঁ, আর সকল সহজ বায়ু কথায়, পরে তুষার, জল। বৃষ্টিপাত এগুলো সবই বারিপাত। আর মনে রাখার সহজ উপায় হলো যতগুলো প্রক্রিয়ায়
পানি বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে আসে, সবগুলোকে একসাথে বারিপাত বলে। সহজ। এটা লিখলে তোমাদের বইটাই লিখতে হবে সংজ্ঞা, কিন্তু মনে রাখার জন্য হলো এইটা, মানে শুধু বৃষ্টিপাত মানেই বারিপাত না, তাই তো? হ্যাঁ, এবার বৃষ্টিপাতের কতগুলো শ্রেণী বিভাগ করব আমরা। তোমাদের মনে আছে ছবিগুলা? বৃষ্টিপাত কয় প্রকার বলো তো? নদী, বৃষ্টিপাত কয় প্রকার? 4 প্রকার। পরিচলন, শৈলোৎক্ষেপ, বায়ু প্রাচীরজনিত আর ঘূর্ণি। ওই যে ছবি দেখে চিনতে পারো কিনা বলো? এই ছবিটা ও লেখাই তো আছে, এটা হলো পরিচলন বৃষ্টি। ইফতি কথা বলো, পরিচলনটা দেখে চিনতে পারছো? জি মিস। কেমন? সরাসরি জলীয় বাষ্প পড়ে যাবে, সরাসরি মেঘ হবে, বৃষ্টি হবে, এটা হলো পরিচলন বৃষ্টিপাত। এটা নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টি হয় পরিচলন প্রক্রিয়ায়। ছবিটা দেখে কিন্তু চিনতে হবে, ছবি দিয়ে উদ্দীপক হবে বৃষ্টিপাতের। হ্যাঁ, তাহলে এটা কোন বৃষ্টি বলো দেখি? এটা শৈলোৎক্ষেপ। এটা কোন বৃষ্টি নদী? শৈলক্ষেপ। শৈলোৎক্ষেপ হলো পাহাড়ের এক পাশে সমুদ্র, এই সমুদ্রের জলীয় বাষ্পপূর্ণ বায়ু পাহাড়ের গায়ে বাধা পেয়ে উপরে উঠে যাবে, মেঘ হবে এবং বৃষ্টি হবে। এই ঢালে বৃষ্টি হবে, প্রতিবার ঢালে বৃষ্টি হবে, এবং অনুবাদ ঢালে যখন এই বাতাসটা যাবে, এই আরো দিয়ে বাতাসটা দেখানো হয়েছে, এই ঢালে যখন বাতাসটা যাবে, এই ঢালে হলো কোনো জলীয় বাষ্প নেই, জলীয় বাষ্প না থাকার কারণে এখানে বৃষ্টিপাত হবে না। এটার নাম হলো বৃষ্টির ছায় অঞ্চল। অনুবাদ ঢাল মনে রাখবা, অনুবাদ ঢালে বৃষ্টি অনুপস্থিত, তাহলে মনে থাকবে। অনুবাদে অনুপস্থিত মানে হয় না, আর প্রতিবাদে হয়। ছবি মনে রাখবা, ছবি দিয়ে উদ্দীপক থাকবে। বায়ু প্রাচীরজনিত বৃষ্টি যেটা, সেটা হলো, এটা হলো উষ্ণ আর্দ্র বায়ু, এটা হলো শীতল বায়ু। তো শীতল বায়ুটা নিচে নেমে যায়, শীতল বায়ুটা ভারী থাকে এই জন্য এটা নিচে নামে, আর উষ্ণ বায়ুটা হালকা এই জন্য এটা উপরে উঠে যায়। এই জন্য এই দুইটার সংঘর্ষে যে বৃষ্টিপাত হয় সেটাকে বলে বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত। আর ঘূর্ণি বৃষ্টি হলো, এই শীতল বায়ু নিচে আসবে, ঊর্ধ্বগামী বায়ু উপরে যাবে। নিম্নচাপ, ঘূর্ণি হলো নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। উপরে যখন উষ্ণ বায়ু চলে যাবে, জায়গাটা খালি হবে, চারদিক থেকে ঠান্ডা বাতাস এসে জায়গাটা দখল করবে, এবং তখন যে একটা বৃষ্টি হয় এটাকে বলে ঘূর্ণি বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত 4 প্রকার আমরা পড়লাম। এরপরে আসছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা কেমন দেখো। বায়ু প্রবাহ হলো, কি কি কারণে বায়ু প্রবাহ হয়? সাধারণত নিম্নচাপের উত্তপ্ত হালকা বায়ু উপরে উঠে যায়, এবং উচ্চচাপের শীতল ও ভারী বায়ু সর্বদা নিম্নচাপ মণ্ডলের দিকে প্রবাহিত হয়। এটা হলো নিয়ম বাতাসের। এবং পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, এবং এই আবর্তনের কারণে পৃথিবীর সাথে সাথে বায়ুমণ্ডলও আবর্তন করছে। ফেরেল নামে একজন বিজ্ঞানী, উনি প্রথম দেখান যে বাতাস উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। কেন বাঁকে জানো? পৃথিবী ঘুরছে তো, এখন সোজা হয়ে না প্রবাহিত হয়ে বেঁকে যায়। এটাকে বলে ফেরেলের সূত্র। তো বায়ু প্রবাহ কয়েক প্রকার আছে, যেমন দেখো নিয়ত বায়ু, সমুদ্র বায়ু, স্থল বায়ু এবং মৌসুমী বায়ু। তিন ধরনের বায়ুর কথা এখানে বলছে। নিয়ত বায়ু আবার 3 রকম: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। একটা ছবি আছে, এই যে ছবি, তোমরা এই ছবিটা খাতায় এঁকেছিলে আমার মনে হয় না ইফতি? এই ছবিটা কি তোমরা খাতায় এঁকেছিলে? মনে আছে? এটা হ্যাঁ 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 না, বড় করে নিয়ত বায়ু। হ্যাঁ, প্রথমে তোমাদের 7টা চাপ বলা আঁকতে বলেছিলাম। এই যে 1 2 3 4 5 6 7, 7টা চাপ বলাই পৃথিবীর মাঝখানে একটা নিম্নচাপ, তারপরে উচ্চচাপ, আবার নিম্নচাপ, আবার উচ্চচাপ, একটার পরে একটা থাকবে কিন্তু বিপরীত ভাবে।
তা এই চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু প্রবাহগুলো সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। তো এই দেখো উত্তর পূর্ব দিক, দেখো এটা উত্তর এটা পূর্ব। উত্তর পূর্ব ওই যে বললো ফ্রেলের সূত্র অনুসারে যে উত্তর গোলার্ধে এটা ডান দিকে বেঁকে যায়, সেজন্য এটা উত্তর পূর্ব আয়ন বায়ু, এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এটা উত্তর মেরু বায়ু, এটা দক্ষিণ মেরু বায়ু। এই হলো নিয়ত বায়ু। এরপরে আছে স্থলবায়ু ও সমুদ্র বায়ু। এই দেখো সমুদ্র থেকে শীতল বায়ু এই স্থলভাগের দিকে আসে। যে দিক থেকে আসবে সে বাতাসটার নাম কিন্তু সেই উৎস অনুসারে। সমুদ্র উৎপত্তি বলে এটার নাম সমুদ্র বায়ু। আবার স্থলভাগ থেকে যে বাতাসটা সমুদ্রের দিকে যায় সেটা হলো স্থলবায়ু বায়ু। আর মৌসুমী বায়ু হলো মৌসুম অর্থ ঋতু, ঋতু পরিবর্তনের সাথে যে বাতাসের দিক পরিবর্তন হয়। যেমন বাংলাদেশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত, তোমরা জানো যে বাংলাদেশে এখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উত্তর দিক থেকে আসছে বলে বাতাসটা শীতল। হ্যাঁ, আবার যখন বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে তখন সেটার প্রভাবে বৃষ্টি হয়, কারণ বাতাসটা আসে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে, তাহলে দিক পরিবর্তন হয়। এবার স্থানীয় বায়ু দেখো, লোকাল উইন্ড। স্থানীয় বায়ু হলে এক একটা বাতাস নির্দিষ্ট এলাকায় প্রবাহিত হয় এবং সেটার নির্দিষ্ট নাম আছে। যেমন দেখো রকি পর্বতে চিনুক, বাতাসের নাম চিনুক। ফ্রান্সের মিস্ট্রাল, আর্জেন্টিনা উরুগুয়ে পাম পেরু, আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা, এগুলো হলো ওই বাতাসের নাম। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ ইটালিতে সিরক্কো, আরব মালভূমিতে সাইমম, মিশরে খামসিন এবং ভারতীয় উপমহাদেশে লু লু হাওয়া। তোমরা শোনো নাই যে লু হাওয়া বলে? হ্যাঁ, লু হাওয়া মানে গরম জি একটা মিস, বাতাস। শুনেছিলাম হ্যাঁ, নামটা। এরকম এক একটা বাতাস সারা পৃথিবী জুড়ে নাই, স্থানে স্থানে এক একটা নাম, এগুলোকে বলে স্থানীয় বায়ু। আজকে আমরা এই অধ্যায়টা রিভিশন করছি, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ সম্পূর্ণ বই তোমাদের পড়তে হবে এখন, এই জন্য একটু উল্লেখযোগ্য অংশগুলো যাচ্ছি। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের যে বেশি আলোচিত বিষয়। বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বরফ গলে যাচ্ছে এবং পৃথিবীর সমুদ্রের যে জলরাশি সেটার উচ্চতা বেড়ে যাচ্ছে। মূলত গ্রিন হাউসের একটা ছবি দেওয়া আছে, দেখো। শীতের দেশে যেহেতু রোদ কম পায় ওরা, সেজন্য এরকম কাঁচের ঘর তৈরি করে এবং ভিতরে এরকম সবজি চাষ করে, শাকসবজি, ফুল। তো গোটা পৃথিবীটা এখন এই গ্রিন হাউসের মতো হয়ে যাচ্ছে, যে বায়ুমণ্ডলটা এরকম কাঁচের ঘরের কাজ করছে এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাসের পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে মানুষের কর্মকাণ্ডের ফলে, মিল কারখানা বেড়ে যাওয়ার ফলে, যে বায়ুমণ্ডলটা এরকম কাচের ঘরের মতো কাজ করছে গোটা পৃথিবীর ক্ষেত্রে, দিয়ে তাপমাত্রা ধরে রাখছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটা হলো বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। এটা মূলত শিল্পায়ন, যানবাহন, বনভূমি উজাড়, কৃষি সম্প্রসারণ, এইসব কারণে এই পৃথিবীর উষ্ণায়ন হচ্ছে এবং এর ফলে অধিক বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, এসব দুর্যোগের সৃষ্টি হচ্ছে। তো জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্ব প্রেক্ষিতে কি হচ্ছে দেখো, কোন কোন দেশ যেগুলো এখন বরফ জমে আছে, যেমন কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, এইসব অঞ্চলে বরফ মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, বরফগুলো কি হবে, গলে যে জমি জেগে উঠবে। আর কিন্তু 40% এলাকার মানুষ, এই যেগুলো উপকূলীয় এলাকায়, সেগুলো আবার পানির নিচে চলে যাবে, উপকূলবর্তী দেশগুলা। এইভাবে বাংলাদেশও এই ক্ষতির মধ্যে পড়ে যাবে, কারণ বাংলাদেশ কিন্তু উপকূলীয় দেশ। দেখো, যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়ে তাহলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে,
17% ভূমি পানির নিচে চলে যাবে, প্রায় 3 কোটি মানুষ তাদের ঘরবাড়ি এবং ফসলি জমি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে। ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জের তথ্য অনুসারে 2030 সালের পর নদীর প্রবাহ কমে যাবে, অর্থাৎ নদীগুলো শুকিয়ে যাবে, ফলে এশিয়ায় পানির স্বল্পতা দেখা দেবে এবং 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে এশিয়া, এবং দুর্যোগগুলো বেড়ে যাবে। হ্যাঁ, এইরকম অনেক অনেক তথ্য যে 2009 সালের বিশ্ব ব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য 5টি ঝুঁকিপূর্ণ দিক যে চিহ্নিত করেছে, এগুলোতে কিন্তু বাংলাদেশের নাম আছে। দেখো এখানে ঝড়ে একদম 2 নম্বরে বাংলাদেশের নাম, ঘূর্ণিঝড়ে, বন্যায় 1 নম্বরে, আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের নাম। 3টা বড় বড় দুর্যোগে বাংলাদেশ ঝুঁকিতে আছে। এই তো, এই হলো আজকের পড়া। এবার তোমাদের কথা বলো, বলো দেখি, তোমরা এবার কথা বলো। ইফতি, জি মিস। হ্যাঁ বলো। ইফতির রোল কত? 8 না ইফতি? জি মিস, রোল 8। আর হাফসা নদীর রোল 3? জি মিস। জি মিস। 3 আর 8 আজকের উপস্থিতি। আচ্ছা, 3 8। এবার তোমরা একটু বলো, বলো তো আজকে আমরা কি কি পড়লাম একদম শুরু থেকে। একদম টপিক গুলার নাম বলতে পারলেই হবে, বলো। একদম শুরুতে কি ছিল বলো। মিস বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপাদান আর স্তর। কোন উপাদান দুটো সবচেয়ে বেশি বলো। ট্রোপোমণ্ডল, নাইট্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, এবার ইফতি বলো, কোন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি কুয়াশা মেঘ এগুলো দেখা যায়? দেখা যায় হুম, তাপমণ্ডল। হ্যাঁ প্রথমটাই, তাই না, যেখানে আমরা বসবাস করি। আচ্ছা, জি মিস। এবার বলো আবহাওয়া জলবায়ুর একটা উপাদানের নাম বলো। নদী বলো, আবহাওয়া জলবায়ুর উপাদান যে কোনো একটা নাম। আবহাওয়া জলবায়ুর উপাদান বৃষ্টিপাত। হ্যাঁ, আমি যেটা ধরছিলাম বায়ুমণ্ডলের তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত। হ্যাঁ, আর ইফতি বলো যে আবহাওয়া জলবায়ুর নিয়ামকের নাম বলো একটা, একটা বলতে পারলেই হবে। আবহাওয়া জলবায়ুর নিয়ামক। নিয়ামক। হুম, হ্যাঁ, মেঘ, অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, উচ্চতা, এগুলো। উচ্চতা, হ্যাঁ, এরপরে কি পড়েছি আমরা বলো তো? পানি চক্র। পানি চক্র। হ্যাঁ, তারপর বৃষ্টিপাত। বৃষ্টিপাত মিস। কত প্রকার নদী বলো। বৃষ্টিপাত 4 প্রকার। ইফতির ছবি দেখে বৃষ্টিপাত চিনতে পারবা? উদ্দীপক। মিস পারবো। হ্যাঁ, এই উদ্দীপকে বৃষ্টিপাতের ছবি দিয়ে প্রশ্ন থাকবে, যে কোনো পরীক্ষায়, স্কুলের পরীক্ষা বলো আর বোর্ডের পরীক্ষা বলো, একটা কমন। হ্যাঁ, বৃষ্টিপাতের পরে কি? বায়ু প্রবাহ। নিয়ত বায়ু কত প্রকার বলো। নিয়ত বায়ু নিয়ত বায়ু 3 3 প্রকার। প্রকার। কি কি? অয়ন বায়ু, কৃত্রিমা বায়ু, মেরু বায়ু। হ্যাঁ, এরপরে কি আসলো? গ্রিন হাউস ইফেক্ট, না? এই হলো আমাদের পড়া। বাংলাদেশ কয়টা দুর্যোগের তালিকায় আছে? 3টি। বন্যা, ঝড়, আরেকটা? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ। শেষ অধ্যায়। আচ্ছা, স্টপ। আর তাহলে আজকের মতো শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি মিস। আচ্ছা, আজকের মতো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নো মিস, প্রশ্ন নাই, সব আগামী বুঝেছি। ক্লাসে ইনশাল্লাহ আমরা 6ষ্ঠ অধ্যায় তো দেখবো, 5ম ক্লাস অধ্যায়। কি রুটিন মতোই হবে? রুটিন অনুযায়ী ক্লাস হবে? হ্যাঁ, হওয়ার তো কথা।
হ্যাঁ হবে। হ্যাঁ, ক্লাস হওয়ার কথা। তাহলে তোমরা যদি পড়তে যেয়ে কোনো অসুবিধা দেখো আমাকে জিজ্ঞেস করিও আগামী ক্লাসে। আর পরীক্ষা তো হবে, সম্পূর্ণ সিলেবাসের উপরেই হবে। তো আগামী ক্লাসে আমি তোমাদের একটু বলে দেবো যে কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে বোর্ডে পরীক্ষায়। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।